সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। দর্শক, আপনারা জানেন যে ব্রিটেনে তৃতীয় দফা লকডাউন চলছে। এই লকডাউনের ফলে আগামী ৩১শে মার্চ পর্যন্ত ব্রিটেন কোন দিকে যাবে বা কী ধরনের পরিস্থিতি তৈরি হবে সেই বিষয়গুলো নিয়ে শঙ্কা রয়েছে। এই শঙ্কার মধ্যে আজকে আহ, আমরা আলোচনা করব স্টুডেন্ট ভিসা নিয়ে। বিশেষ করে আপনারা জানেন যে আহ, আহ, প্রতি বছর আহ, ইংল্যান্ডে বা বিশেষ করে ইউনাইটেড কিংডমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৫ লাখ স্টুডেন্ট শিক্ষার্থী ভিসা নিয়ে এই দেশে আসে। বাংলাদেশ থেকেও একটা বড় অংশের শিক্ষার্থী প্রায় ৩.৫ থেকে ৪ হাজার প্রতি সেমিস্টারে ইংল্যান্ডে পড়তে আসে। তো এই তৃতীয় দফা লকডাউন ঘোষণার পর বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা ইংল্যান্ডে আসবার জন্য ইতিমধ্যে ভিসা পেয়েছেন বা যারা ইতিমধ্যে কাজ পেয়েছেন, তারা হয়তো আসতে চাইছেন, তো তাদের কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ, অন্যজন একজন শিক্ষার্থী। ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসাবে আমার সাথে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, প্রিন্সিপাল সলিসিটর, যিনি কেসি সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সুমাইয়া আহমেদ রয়েছেন আমার সাথে। সুমাইয়া আহমেদ ইংল্যান্ডের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের এমএসসি ফার্মাসিউটিক্যাল সায়েন্স উইথ ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস এই বিষয়টিতে এমএসসি করবার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি ভিসা পেয়েছেন। তো আমরা এই দুজনের কাছ থেকে জানবো বর্তমান পরিস্থিতিতে আসলে করণীয় কি। আমি প্রথমেই সুমাইয়ার কাছে যাব। সুমাইয়া, আপনি আপনার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি যদি একটু ব্যাখ্যা করেন। যে ইংল্যান্ডে যে তৃতীয় দফা লকডাউন ঘোষণা হয়েছে, এরপর আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? সুমাইয়া আহমেদ। থ্যাংক ইউ। আমি আসলে ভিসা পেয়েছি ডিসেম্বরে, কিন্তু আমার ক্লাস শুরু যেহেতু 18 তারিখে, এবং আমি চেয়েছিলাম যে ইংল্যান্ডে আমি যেন অ্যারাইভ করতে পারি 8 জানুয়ারি। কিন্তু কারেন্ট সিচুয়েশন এবং খুবই আনসার্টেন একটা লকডাউন হওয়ার কারণে আমি এখন আমার ইউনিভার্সিটিতে জয়েন করতে পারছি না। আমার 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো আমাকে এই জন্য বাংলাদেশ থেকে এনরোল করতে হবে আমার ক্লাস স্টার্টিংটা। এরপর একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আমি ইংল্যান্ডে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সুমাইয়া আপনাকে। তবে আপনি বলছিলেন আপনার 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আপনি 8ই জানুয়ারি আপনার এনরোল হওয়ার কথা। এখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আর বাংলাদেশ থেকে ইংল্যান্ডে ভ্রমণ করবেন না, তাই তো? জি, এই কারেন্ট যে সিচুয়েশন, এই টাইমে ভ্রমণ করবো না। তো তাহলে আপনার শিক্ষা জীবন কি আপনি তাহলে শুরু করছেন বাংলাদেশ থেকেই? শুরু করতে হচ্ছে দুর্ভাগ্যবশত। কিন্তু আমি খুব বেশি দিন এখান থেকে অনলাইনে ক্লাস করতে চাচ্ছি না, যেহেতু আমার কোর্সটা ফার্মাসি রিলেটেড, সো এখানে অনেক ল্যাব করার ব্যাপার আছে। তো ল্যাব ছাড়া আমার কোর্স কমপ্লিটও হবে না। তো এই জন্য আমাকে আসলে বাংলাদেশে কিছুদিন, খুব বেশি হলে 2 সপ্তাহ আমি এখান থেকে ক্লাস করব। তারপর আমি ওখানে গেলে কোয়ারেন্টাইন পিরিয়ডটা কমপ্লিট করার পরই ইনশাল্লাহ ক্লাস ইউনিভার্সিটিতে ল্যাব গুলিও অ্যাটেন্ড করতে পারবো। তো 2 সপ্তাহ পরে তো ব্রিটেনের লকডাউন শেষ হবে না। আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্টে আমরা দেখলাম বরিস জনসন এবং বিরোধী দলীয় নেতা স্যার কিয়ার স্টারমার বলছেন আগামী 31শে মার্চ পর্যন্ত এখানে লকডাউন চলবে। সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি হবে, এবং আপনি ইংল্যান্ডে আসলে পড়তে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি আপনার কাছে ফিরবো। কিন্তু আমি কালাম সলিসিটর, কেসি সলিসিটরের মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, প্রিন্সিপাল সলিসিটর, আপনার কাছে যেতে চাই। আপনি যদি একটু বলেন কোভিড সিচুয়েশনের পর এই ধরনের শিক্ষার্থীরা যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদের ব্যাপারে আসলে সরকারের কি সিদ্ধান্ত? ধন্যবাদ তানভীর সাহেব। খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি 22শে ডিসেম্বর 2020 সালে সর্বশেষ কোভিড-19 যে টিয়ার 4 স্টুডেন্টের একটা নীতিমালা এসেছে, অনেকগুলো চেঞ্জ এসেছে, অনেকগুলো ডিসক্রিশন হোম অফিস দিয়েছে। বেসিক্যালি আপনার সুমাইয়ার মতো যারা স্টুডেন্ট, তাদের বেলায় যে কথাটা বলা হয়েছে এখানে, আপনি জানেন তানভীর সাহেব, একটা আছে ডিস্টেন্স লার্নিং, একটা আছে সরাসরি লার্নিং। তো
এই কোভিড এফেক্টেড যে সমস্ত স্টুডেন্ট যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন যেমন বাংলাদেশ থেকে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা কিন্তু একটা টেস্ট স্যাটিসফাই করতে হবে। তাদেরকে বলা হচ্ছে যদি কোভিড এর জন্য তারা যদি আসতে না পারে এবং ফর দ্য টাইম বিং তাদের কিন্তু ইন্টেনশন আছে ফেস টু ফেস ক্লাস করার, তো সেই ক্ষেত্রে তারা বলছে ডিস্টেন্স লার্নিং এ অ্যাসেসমেন্ট, এক্সামিনেশন অথবা টিউশন সবকিছু যদি ডিস্টেন্স লার্নিং এ তারা করে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এটা হোম অফিস ধরে নিবে তাদের তারা তারা এই ইউনিভার্সিটিতে সরাসরি ক্লাস করছে। তো যখনই এই কোভিড এর প্রকোপটা কমে যাবে তখন তারা আবার এসে সরাসরি পড়তে পারবে ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অর্থাৎ ডিস্টেন্স লার্নিং ইটস এ ডিসক্রিপশন ফ্রম দ্য হোম অফিস এবং ডিস্টেন্স লার্নিং এর সবাইকে ফুল টাইম স্টুডেন্ট হিসাবে ইউনিভার্সিটি ফেস টু ফেস স্টাডি হিসাবে ধরে নিবে। এইখানে একটা বিষয় হলো যে আরো কিছু স্টুডেন্ট আছেন যারা বলা হচ্ছে যে 24 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত যে সমস্ত কাজগুলো ইস্যু হবে, আপনি জানেন আমরা জানি অনেক বাংলাদেশি স্টুডেন্ট ইতিমধ্যে কাজ পেয়েছেন, কিন্তু তারা ধরেন একটা প্রসপেক্টিভ পড়াশোনার ডেট হয়তো জানুয়ারির 25 তারিখে, কিন্তু তারা কোভিড এর জন্য আসতে পারতেছেন না। সেই ক্ষেত্রে হোম অফিস বলছে দে উইল টেক প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। হোয়াট ইজ দ্য প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ? তারা বলছে যদিও এই এক্সপেক্টেড ডেট অফ স্টাডি অথবা কমেন্সমেন্ট অফ স্টাডির যে ডেটটা এটা যদি চলেও যায় তারপরেও হোম অফিস সেটাকে অ্যাকসেপ্ট করবে, সেই কাজটাকে অ্যাকসেপ্ট করবে। তো দেয়ার আর লোডস অফ আদার ইস্যু আছে। তবে এই ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যেমন সুমাইয়ার মতো যে সমস্ত স্টুডেন্ট আছেন তারা যদি ডিস্টেন্স লার্নিং এ জয়েন করে আর করার পরে যদি উইদিন 30 ডেজ পর্যন্ত তাদেরকে দেওয়া হবে, কনসেশন দেওয়া হবে তারা যাতে রেগুলার কন্টিনিউশন ক্লাস করে। যদি 30 ডেজ এর মধ্যে তারা যদি ইউনিভার্সিটিতে ক্লাস না করে তাইলে সেক্ষেত্রে বলা হচ্ছে ইউনিভার্সিটি হোম অফিস সেই কাজটা কিন্তু ইনভ্যালিড করে দিবে এবং স্পন্সরকে বলা হচ্ছে সেই কাজটা উইথড্র করে ফেলার জন্য। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো যারা ডিস্টেন্স লার্নিং এ তারা কিন্তু ইউনিভার্সিটির সাথে টিউশন গুলো সরাসরি নিতে হবে, এক্সামিনেশনে পার্টিসিপেট করতে হবে এবং অ্যাসেসমেন্ট গুলোতেও পার্টিসিপেট করতে হবে। তো আমার আরেকটা জিজ্ঞাসা, যেমন সুমাইয়া যেমনটা বলছিলেন তার যে কোর্স, সেই কোর্সে প্র্যাকটিক্যালের ব্যাপার আছে, সেটা তার ইউনিভার্সিটিতে গিয়ে হাতে কলমে শিক্ষার ব্যাপার আছে। আর আমরা জানি যে ডিস্টেন্স লার্নিংয়ের টিউশন ফি এক ধরনের হয়, আর ইন ক্যাম্পাস পড়াশোনার টিউশন ফি আরেক ধরনের হয়। তো এক্ষেত্রে শিক্ষার্থী যদি 1 মাস 2 মাস বা 3 মাস ডিস্টেন্স লার্নিং এর মধ্য দিয়ে যায়, সেই ক্ষেত্রে তার প্রকৃত শিক্ষাটা যদি সে গ্রহণ করতে না পারে, সেই ক্ষেত্রে এটা কতটুকু জাস্টিফাইড হবে তার টিউশন ফিটা পুরোপুরি ইউনিভার্সিটিকে দেওয়া? ধন্যবাদ। আসলে দিস ইজ এন অনগোয়িং ডিবেট এবং এই ডিবেটটা কিন্তু আসলে একজন এমপি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টেও কিছুদিন আগে আপনি দেখেছেন ওয়েস্টমিনস্টার পার্লামেন্টেও উঠেছে। বাট আনফরচুনেটলি গভর্নমেন্ট ক্যানট ডিড নট ইম্পোজ অর ডিড নট গিভ এনি গাইডেন্স যে টিউশন ফির উপরে। শুধু সুমাইয়া বাংলাদেশ থেকে নয়, এদেশেও কিন্তু অনেক স্টুডেন্ট আছেন যারা কিন্তু রিমোটলি স্টাডি করতেছে এবং তারা কিন্তু সেম টিউশন ফিটা দিচ্ছে এবং সেম ফেসিলিটি কিন্তু পাচ্ছে না, কারণ ডিস্টেন্স লার্নিং এ আপনি জানেন এগুলো কিন্তু অনেক কম টিউশন, কিন্তু হোম অফিস কোনো গাইডেন্স দেয়নি এবং ইউনিভার্সিটিও কিন্তু কোনো গাইডেন্স দেয়নি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যদিও আমি আপনার সাথে একমত, কিন্তু এই বিষয়টা কিন্তু আসলে কনসিডার করা উচিত, পার্টিকুলারলি স্টুডেন্ট যারা এখানে আছে তাদের বেলায় লন্ডনে বসেও কিন্তু ডিস্টেন্স লার্নিং করতেছে, তো তাদের কিন্তু ফুল টিউশন ফি চার্জ করাটা এটা কিন্তু আসলে খুবই খুবই আমি মনে করি দুঃখজনক। এবং আমি অ্যাজ এ লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে আমি যে কথাটা বলি, এই বিষয়টা যারা হোম স্টুডেন্ট এইখানে বসে যারা পড়াশোনা করছে they can bargain with the university এবং they can go to the court because তাদের সাথে যে কাজের যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টে ফেস টু ফেস ফ্যাসিলিটি দরকার, তাদের ইউনিভার্সিটির লাইব্রেরি দরকার, সব ধরনের ফ্যাসিলিটি তারা কিন্তু প্রোভাইড করার কথা। তো সেই ক্ষেত্রে যদি ইউনিভার্সিটি না দিতে ব্যর্থ হয়, obviously it's act of God অথবা it's pandemic, but I think that student can challenge the university to reduce their fees and এটা আমরা কয়েকদিন আগে কয়েকজন প্র্যাকটিশনার বসে আলাপ করছিলাম এই ধরনের কোনো কেস করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে যদি আপনার ভিকটিমরা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করতে পারতাম।
আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণত বর্তমানে যে ভিসা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আহ, 1 মাস বা কখনো 3 মাসের একটা আপনার ভিসা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তার 3 মাসের মধ্যে ফ্লাই করার একটা বাধ্যবাধকতাও রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় কি? আমি যেটা 22 ডিসেম্বর 2020-এ আসলে এই বিষয়টা কিন্তু আসলে খুব বেশি আপনার লেখা নাই সব জিনিসগুলা, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় প্র্যাকটিক্যাল আপনার যে আমরা যে এক্সপিরিয়েন্সটা করি সেই এক্সপিরিয়েন্সটা অনেক সময় গাইডেন্সের মধ্যে থাকে না। বাট হোম অফিস বারবার যেটা গাইডেন্সের মধ্যে বলছে, দে উইল ইউজ ডিসক্রিশন ওয়ান, এন্ড সেকেন্ডলি হোম অফিস বলছে যে দে উইল টেক প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। সো প্র্যাগমেটিক অ্যাপ্রোচ এবং ডিসক্রিশন এই দুটো শব্দ যদি আমরা একত্রিত যুক্ত করি, তাহলে আমার মনে হয় যে এটা সমস্যা হচ্ছে না। সেই ক্ষেত্রে তার যদি ডিস্টেন্স লার্নিং এ তার যদি এভিডেন্স থাকে এবং সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে যদি কন্টিনিউশন অফ আপনার যদি থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিকজ হোম অফিস বারবার তাদেরকে গাইডেন্সে বলছে উই উইল টেক প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, উই উইল ইউজ ডিসক্রিশন বিকজ অফ দ্য আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, i.e. দ্য প্যান্ডেমিক। আরো কিছু আসলে বিষয় আছে তানভীর সাহেব, যদি আমাকে একটু সময় দেন। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, যেটা আমার মনে হয় স্টুডেন্টদের জানা উচিত। এখানে বলা হচ্ছে সেলফ এক্সাম সেন্টার, অর্থাৎ বাংলাদেশে অথবা বিভিন্ন দেশে বিশ্বের এই এক্সাম সেন্টার গুলো বন্ধ। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা এই যে সেশন গুলো ধরবে, তো সেই ক্ষেত্রে পরীক্ষা দিতে পারতেছে না। হোম অফিস বলতেছে যদি ট্র্যাক রেকর্ড যাদের স্পন্সরের ভালো, i.e. দ্য ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন বা হোয়াট এভার, এই ধরনের বড় বড় ইউনিভার্সিটি গুলা যাদের ট্র্যাক রেকর্ড ভালো, যাদের কমপ্লায়েন্স ভালো, তারা যদি সার্টিফিকেট না দেখে, তারা যদি শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে যদি তাদেরকে বলে যে তাদের ইংলিশ রিকোয়ারমেন্ট যেটা ছিল B1 সেটা স্যাটিসফাই করেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোম অফিস বলতেছে এটা অ্যাকসেপ্ট করবে। আরেকটা মজার বিষয় হলো হোম অফিস যেটা বলছে যে আপাতত মানে সেলফ সেন্টার বন্ধ, সেজন্য আমরা সার্টিফিকেট ছাড়াও নিব যদি স্পন্সর যদি স্যাটিসফাই হয়। কিন্তু যদি ভিসা অ্যাপ্লিকেশনের আগে যদি সেলফ সেন্টার আবার রিওপেন হয়ে যায়, তাহলে কিন্তু ওইটা নিতে হবে। আরেকটা বিষয় হলো যে ওয়ার্কের বিষয়টা। ওয়ার্ক বলা হচ্ছে এনএইচএস এর বেলায় বলা হচ্ছে তাদের 20 আওয়ার্স থাকলেও তারা কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবে। আর আরেকটা বিষয় হলো যে সমস্ত কোভিড-19 এর জন্য যে সমস্ত স্পন্সর তাদের এডুকেশন ফ্যাসিলিটিস ইংল্যান্ডে বন্ধ করে ফেলেছে এবং তারা বলছে তারা এডুকেশন ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারবে না, বা স্টুডেন্টরা ইংল্যান্ডে আছে, তাদেরকে বলা হচ্ছে ধরে নেওয়া হবে ভ্যাকেশন পিরিয়ড এবং তারা ফুল টাইম কাজ করতে পারবে। আরেকটা সময়ের মতো অনেকেই কিন্তু জানতে চান যে তারা যদি ধরেন আপনি যে কথাটা বললেন এখন জানুয়ারি, মার্চ বা এপ্রিল পর্যন্ত চললো, এই এপ্রিল পর্যন্ত যদি ডিস্টেন্স লার্নিং হয়, তাহলে সেক্ষেত্রে কি এই যে গ্রাজুয়েট রুট বা এই যে PSW এর ক্ষেত্রে কি হবে? হোম অফিস যেটা বলছে এই টাইমটা ধরে নেওয়া হবে ইংল্যান্ডে পড়াশোনা করা হয়েছে। অর্থাৎ যখনই তারা ডিস্টেন্স লার্নিং এ যাচ্ছে, তখন যে টেস্টটা হলো যে দে হ্যাড এন ইন্টেনশন টু আন্ডারটেক ফেস টু ফেস স্টাডিজ, এন্ড তারা ফেস টু ফেস স্টাডিজ সব কমপ্লায়েন্স করতেছে, অনলি আপনার ইয়ের জন্য, অনলি আপনার কোভিড এর জন্য তারা আসতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে হোম অফিস বলছে আমরা উইল 3 months 4 months 5 months whatever they spent in Bangladesh under the distance learning, when the situation will resume নর্মাল, দেন তারা আসবে, তাদেরকে ধরে নেওয়া হবে এই সময়টা ইংল্যান্ডে সে পড়াশোনা করেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় গ্রাজুয়েট রুটে অথবা PSW তে অনেক ক্ষেত্রে তাদের দুশ্চিন্তা কেটে যাবে। সুমাইয়া, আপনার কি কোনো প্রশ্ন রয়েছে কিনা? আপনি যেহেতু এখন ডিস্টেন্স লার্নিংয়েই এনরোল করছেন এবং যতদিন না পর্যন্ত ইংল্যান্ডের এই লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত আপনি ভ্রমণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে আপনার কি আইনগত কোনো পরামর্শ বা কোনো জিজ্ঞাসা রয়েছে কিনা মোহাম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে? জি, আসলে ওইটাই আর কি, যে আমার তো 3 মাসের ভিসা পেয়েছি, তো আমি যদি 3 মাসের মধ্যে ইংল্যান্ডে আমি যেতে না পারি, তখন কি আমাকে ভিসা আবার রিইস্যু করতে হবে, নাকি আমার যেটা আছে ওটা দিয়ে আমি অ্যারাইভ করতে পারবো জাস্ট ফ্লাইট কনফার্ম করে? না, আমার যেটা মনে হয়েছে, আপনার বেলায় যেটা মনে হয়েছে আমার, যদি 3 মাসের মধ্যে 3 মাসের ভিসা যদি আপনার থাকে এবং সেই ক্ষেত্রে যদি 3 মাসের আপনার ফ্লাই করতে না পারেন এবং ভিসা যদি এক্সপায়ার্ড হয়ে যায়, যদি ভিসা থাকাকালীন আপনার ফ্লাই করতে সমস্যা হবে না, উইথ দ্য রিলিভেন্ট কাজ নিয়ে আপনি আসতে পারবেন। যদি আপনার ভিসাটা যদি এক্সপায়ার্ড হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি আপনি আসতে না পারেন, সেই ক্ষেত্রে যে কাজটা আছে ইউনিভার্সিটির কাছ থেকে যদি আপনি চিঠি নিয়ে
ওই সেম কাজটা কিন্তু আবার ইউজ করতে পারবেন। হোম অফিস যে কথাটা বলছে যে কাজগুলা এক্সপেক্টেড ডেট, কমেন্সমেন্ট ডেট এবং এন্ডিং ডেট কোর্সের এবং কোভিড এর জন্য যারা আসতে পারবে না তারা কিন্তু এই প্র্যাগমেটিকলি তারা বলছে যে এই বিষয়টা তারা কনসিডার করবে, দে উইল ইউজ দেয়ার ডিসক্রিপশন। সো ইফ দা কারণ কাজ রিইস্যু করতে একটু সমস্যা আছে, কারণ স্পন্সরদের একটা কোটা আছে, নির্দিষ্ট কোটা আছে। সো ইফ দা কাজ অলরেডি বিন ইস্যুড, দেন তারা যদি আরেকটা কাজ নিতে চায় তাইলে কিন্তু হোম অফিসের এই কোটা থেকে কমে যাবে। তো সেই ক্ষেত্রে হোম অফিস যেটা অ্যাডভাইস করেছে যে দে উইল টেক প্র্যাগমেটিক অ্যাপ্রোচ এন্ড ইভেন দা কাজ যদি ইস্যু হয় বা এক্সপায়ার্ড হয় 24 জানুয়ারি থেকে 31 জুলাই, সেই কাজগুলো তারা রিইউজ করবে। তো সেই ক্ষেত্রে আপনার ফ্রেশ অ্যাপ্লিকেশন করে কিন্তু ভিসা নিয়ে আসতে হবে, ভিসা ছাড়া কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন না। সো ওই কাজ দিয়েই আপনি রিনিউড ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার যে মেইনটেনেন্স বা হোয়াটএভার যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে আবার আপনি জমা দিলে আপনি ভিসা পাবেন। তো এই ক্ষেত্রে মোহাম্মদ আবুল কালাম, আহ, আবার যদি একটা শিক্ষার্থীর ভিসা নিতে হয় তাকে আবার ভিসা ফি দিতে হবে। তো আবার আপনি জানেন যে বাংলাদেশের মতো দেশগুলোতে থেকে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তাদের 28 দিন পর্যন্ত 13.5 লাখ টাকা 14 লাখ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হয়। তা আবার কি এই শিক্ষার্থীরা আবার এই টাকা পয়সা ব্যাংকে রাখবে? সেই অর্থনৈতিক সামর্থ্য সবার আছে কিনা? এই ক্ষেত্রে জটিলতা তৈরি হলে আহ, আহ, পুরনো স্পন্সরটাই কি আবার দেখাতে হবে নাকি নতুন করে ওই 28 দিনের টাকা দেখাতে হবে? ওয়েল টু বি অনেস্ট আই মিন আমার কাছে যেটা পড়ে মনে হয়েছে যে আপনি যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তখন ফ্রেশ ডকুমেন্টসটাই দিতে হবে। এবং একটা জিনিস হলো যে ডিস্টেন্স লার্নিং এর যে টাইমটা আপনি বাংলাদেশে স্পেন্ড করেছেন এবং অলরেডি আপনার ভিসাটা ধরে নেওয়া হচ্ছে যে ইংল্যান্ডে আছেন, সেই ক্ষেত্রে আপনার জটিলতাটা কম হবে। কিন্তু যখনই আপনি অ্যাপ্লিকেশন করবেন উইদাউট এক্সপায়ার্ড ভিসা নিয়ে তো আপনি ফ্লাই করতে পারতেছেন না। তখন যখনই আপনি অ্যাপ্লিকেশন করতেছেন এবং আপনার যদি সাপোর্টিং ডকুমেন্টস থাকে যে আপনি ইউ অলরেডি স্টাডিড 3 মান্থস অর 2 মান্থস হোয়াটএভার দ্য টাইম, ইউ উইল গেট অ্যাডভান্টেজ। বাট হোম অফিস যে কথাটা বলছে যে দে উইল ইউজ ডিসক্রিপশন, বাট রুল একটা জিনিস আর ডিসক্রিপশন আর একটা জিনিস। তো ডিসক্রিপশন যদি টাকা কমে যায় হয়তো হোম অফিস কনসিডার করতে পারবে, বাট যেহেতু when you make fresh application I would strongly advise to submit the supporting documents. তাহলে বিষয়টা হচ্ছে আপনাকে আবার নতুন করে কাগজপত্র তৈরি করতে হবে। তো এইখানে যে এই যে শিক্ষার্থীদের এত টাকা পয়সা খরচ হচ্ছে এগুলা কি হোম অফিস কনসিডার করবে নাকি এটা আরেকটা নতুন ব্যবসা তৈরি হলো? ওয়েল নতুন ব্যবসা আমি বলবো না, আমি নতুন ব্যবসা এই জন্য বলবো না কারণ তাদের তো আসলে ডিসক্রিপশনের কথা বলা হয়েছে কিন্তু সরাসরি আপনার এই প্রশ্নের কোনো গাইডেন্স নাই। তবে আমি আশা করব সময়ের মতো যারা আছেন 3 মাসের মধ্যে হয়তো তারা ফ্লাই করতে পারবেন, এটা আমি প্রত্যাশা রাখি। কিন্তু অনেকেই যারা সেমিস্টার ডেফার করতে চাচ্ছে সে এই সেমিস্টারই আসবে না, রাইট? সুমাইয়া তো এনরোল করবেন, এনরোল করে তিনি ডিস্টেন্স লার্নিংয়ে পার্টিসিপেট করবেন। কিন্তু যারা ভাবছে যে সে এই জানুয়ারি সেমিস্টারে আসবে না, সে সেপ্টেম্বর সেমিস্টার ধরবে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? বা তারা কি এই সুবিধাটা পাবে কিনা? রাইট, যারা আসলে সেমিস্টার কাজ দিয়ে ফেলেছেন, কাজ অলরেডি ইস্যু হয়ে গেছে এবং তারা যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেনি তাদের কাছে তাদের বিষয়ে যে কথাটা হোম অফিস বলেছে যে 31 জুলাইয়ের মধ্যে যে কাজগুলো এক্সপায়ার্ড হবে সেই কাজগুলো ধরে নিলাম আমি এক্সপায়ার্ড হয়ে গেল কিন্তু সেপ্টেম্বরে তারা আরম্ভ করবে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে হোম অফিস উইল টেক প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, দে ডোন্ট নিড আপনার ফ্রেশ কাজ। ভাই, প্র্যাগমেটিক অ্যাপ্রোচের কোনো সংজ্ঞা নাই। এখন আমার পরিষ্কার কথা, আপনি প্র্যাগমেটিক অ্যাপ্রোচ বললেন। আমি একজন শিক্ষার্থী, সুমাইয়ার মতো একজন শিক্ষার্থী এত আইনের মারপ্যাচ বোঝে না। সে বলতেছে যে আমি এখন এখানে আসবো, ইউনিভার্সিটিতে যাব, ইউনিভার্সিটিতে পড়বো, 15,000 পাউন্ড দিয়েছি, টিকিট কেটেছি, শপিং করেছি, বঙ্গবাজার থেকে গরম কাপড় কিনেছি, নানা রকমের ইস্যু আছে। এখন এইগুলো করে টোরে এখন দেখতেছেন যে মার্চের পর্যন্ত ওনাদের এই এই অবস্থা ইংল্যান্ডে চলতেই থাকবে। উই ডোন্ট নো, গত মার্চে আমরা যখন লকডাউন করেছিলাম তখন আমরা ভাবছিলাম যে জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো এখন এই মার্চের লকডাউন যে জুন জুলাইয়ের মধ্যে শেষ হবে উই ডোন্ট নো ইয়েট। তাহলে একটা শিক্ষার্থী তার সেমিস্টার ডেফার করতে চাইতেই পারে, সেই ক্ষেত্রে হোম অফিসের পরিষ্কার গাইডলাইন আছে কি না নেই? হোম অফিসের যে পরিষ্কার গাইডেন্স যেটা যদি তার জেনুইন রিজন হুইচ ইজ কোভিড এর জন্য বা আপনার লকডাউনের জন্য যদি কেউ না আসে
এবং তার কাজটা যদি সে অলরেডি এর ভিতরে ফি পে করে কাজ যদি পেয়ে যায় এবং কাজ লেটারের যদি এক্সপায়ার্ড হয়ে যায়, সেই ক্ষেত্রেও হোম অফিস জেনুইন রিজনের ক্ষেত্রে তারা ওইটা আপনার যদিও কমেন্সমেন্ট ডেট চলেও যায়, পরবর্তী কমেন্সমেন্ট ডেটটা তারা কনসিডার করবে বেসড অন দ্য ইউনিভার্সিটি বা স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনের উপরে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আপনি যে কথাটা বলেছেন, ধরে নিলাম কারোর এপ্রিলে তার কাস্ট লেটার ইস্যু আছে, এপ্রিল থেকে এপ্রিল টু জুন, বাট সে এপ্রিল টু জুন সেমিস্টার না এসে সে সেপ্টেম্বর সেমিস্টার ধরবে, সেই ক্ষেত্রে সেম কাস্ট দিয়েই কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারতেছে। অর্থাৎ কমেন্সমেন্ট ডেটটা যদি ডেফার হয়ে যায়, হোম অফিস সেটা নিচ্ছে, তার জন্য নতুন করে আবার পয়সা দিয়ে কাজ কিনতে হবে না। তাহলে এই জায়গাটায় অন্তত একটা আশ্বস্ত হবার মতো ব্যাপার যে কেউ চাইলে সে একটা সেমিস্টার ডেফার করেও আগের কাস্তেরটা ব্যবহার করতে পারবে, তাই তো? দ্যাটস ট্রু। এবং কমেন্সমেন্ট কিন্তু ডেটটাও কিন্তু কলেজের হোম অফিসের ব্যবসাটা ওই যে ইয়াটা ভিসা ফিটি ওইগুলা তাদের চলমান থাকবে। এইগুলা চলমান থাকবে। আচ্ছা, আপনাদেরও ব্যবসাটা ঠিক থাকলো, হোম অফিসের ব্যবসাটাও ঠিক থাকলো। আচ্ছা, মানলাম। তো এখন আরেকটা বিষয়ে আমরা জানতে চাই যে আপনার পরামর্শ কি? আপনি একজন দক্ষ আইনজীবী। এই যে শিক্ষার্থীরা এইভাবে সিদ্ধান্তহীনতায় আছে, আপনি কি মনে করেন না এই পরিস্থিতির কারণে একটা বড় অংশের শিক্ষার্থীরা ইংল্যান্ডে এখন আসবার জন্য দ্বিতীয়বার চিন্তা করবে? রাইট, ধন্যবাদ। আসলে গত লকডাউন থেকে কিন্তু প্রায় প্রতি সপ্তাহে 4-5 জন আমাদেরকে ফোন করে বা অনেকে টেক্সট মেসেজ করে জানতে চায়, অনেকে সোশ্যাল মিডিয়াতে জানতে চায় যে আমরা এখন ইংল্যান্ডের অবস্থা কি, আসবো কিনা, কিভাবে আসবো। তবে আমি যে কথাটা বলবো, আসলে স্টুডেন্ট যারাই ভর্তি হয় ইংল্যান্ডের আসলে অ্যাটমসফিয়ারের জন্য, ইউনিভার্সিটির ফ্যাসিলিটির জন্য, এই যে কালচার কাস্টম সবকিছু থেকে আপনার একটা ইয়ের জন্য, তো আমার মনে হয় যে দিস ইজ নট এ ভেরি গুড টাইম। কারণ অনেকে কিন্তু এখন কোয়ারেন্টিনের মধ্যে থাকে, অনেকে কিন্তু এখানে এসে বাইরে হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট এই এখন যে ন্যাশনাল লকডাউনে না এসে আপনারা যদি কাজ থাকে, সবকিছু যদি ইন প্লেস থাকে, আপনি পরবর্তী সেমিস্টারেও আসতে পারবেন। কারণ অনেকে আবার ডিসটেন্স লার্নিং এ অনেকের যেমন মনে করেন বাংলাদেশ থেকে ডিসটেন্স লার্নিং এ আপাত দৃষ্টিতে সমস্যা না হলেও আমরা নিজে ইউনিভার্সিটিতে পড়েছি এবং আপনি জানেন যে ইউনিভার্সিটিতে সরাসরি পড়া এবং ডিসটেন্স লার্নিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কারণ এইখানে লাইব্রেরির ইয়ে থাকে, টিচারের সরাসরি গাইডেন্স থাকে, যেমন সুমাইয়ার মতো যারা আছেন তাদের প্র্যাকটিক্যাল অনেক কিছু থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের পড়াশোনা করলেও কিন্তু অনেক কিছু আপনার অজানা, অনেক কিছু বাকি থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যারাই আসতে চাচ্ছেন আসলে এই ন্যাশনাল লকডাউনে আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলে এই সময়টাতে যদি ডেফার করা যায়, যাদের সম্ভব ডেফার করে আপনি যখন নর্মাল হয়ে যাবে তখন আসলে আমার মনে হয় ভালো হবে। ইফ আই এম এ স্টুডেন্ট রাইট নাও, তাইলে সেই ক্ষেত্রে আমি সেটাই করতাম। ধন্যবাদ কালাম আবুল কালাম চৌধুরী আপনাকে। সুমাইয়া, আপনার শেষ প্রশ্ন, আপনার কোনো শেষ প্রশ্ন, আসলে আমি তো অলরেডি ভিসা পেয়ে গেছি, আমার কি এখন কোনো ডেফার করার কোনো অপশন থাকছে আর সেপ্টেম্বরের জন্য? যদি কাইন্ডলি একটু বলতেন। কারণ আমাকে এখন ইউনিভার্সিটির আরো 50% টিউশন ফিসটা দিতে হবে ক্লাস শুরু করার আগে। তো এই ক্ষেত্রে যদি আমি যেতে না পারি বা আমার দূর থেকে যদি আমি পড়িও, তাহলে আমার ল্যাব গুলা মিস হবে, তো আমার কোর্সটা প্রপারলি কমপ্লিটও হবে না। সো আমার কি এখন ডেফার করা পসিবল হবে যদি আমি ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করি? আমি মনে করি ওয়াই নট, কেন যাবে না। তবে যারাই ডিসটেন্স লার্নিং এ সুইচ করবেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, এখানে কিন্তু ইউনিভার্সিটির যখন আপনি একটি সেমিস্টারে আপনি জয়েন করবেন, ক্লাসগুলো করবেন, সবাই কিন্তু বিজনেসম্যান। আপনাকে মনে রাখতে হবে ইউনিভার্সিটি ইজ not only education provider but also a business venture. সো যখন আপনি টাকা দিয়ে ধরেন সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস করবেন, তারপরে আপনি যদি না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি ব্যাকে বসতে পারে। তো সুতরাং যারাই আসবেন আমার মনে হয় কোর্সটা কমেন্সমেন্ট অথবা ক্লাসগুলো না করে, যদি আপনার ইন্টেনশনই থাকে
কমেন্সমেন্ট না করে আপনি সরাসরি ইউনিভার্সিটিকে যদি বলেন সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। এই বিষয়টাই কিন্তু হোম অফিস অনুধাবন করে বলছে যে তাদের কিন্তু কাসের একটা লিমিটেশন আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির, এবং সেই জন্য ওয়ান্স কাস ইস্যু হয়ে গেলে হোম অফিস কিন্তু ওই কাজগুলো কাউন্ট করে, ইউনিভার্সিটি কিন্তু নতুন কাজ দিতে পারে না। সেই ক্ষেত্রে হোম অফিস বলছে যে কাজগুলো যদি ইউজও হয়ে যায়, স্টুডেন্ট যদি নাও আসে, সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিকে হোম অফিস এই অ্যাডভান্টেজটা দিচ্ছে। সেজন্য আমি বলবো আপনাকে, আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলতে পারেন why you cannot and why they should consider your circumstances. And if I'm in your situation, then obviously I will directly write to the university and I will give the reasons why I will not be able to continue my studies through distance learning and what is the disadvantage. যেমন মনে করেন এইখানে যে আমরা কথা বলছি, এখানেও কিন্তু কথা বলার সাথে কিন্তু এই যে ওয়াইফাই থাকলেও কিন্তু অনেকটা রেস্ট্রিকশন আছে, অনেকগুলো আপনার আছে। তারপরে আপনি সরাসরি টিচারের সাথে কথা বলা, সরাসরি আপনার স্টুডেন্টদের সাথে গ্রুপ ডিসকাশন, এইগুলো থেকে আপনি বঞ্চিত হচ্ছেন এবং অনেকগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বঞ্চিত হচ্ছেন, ইউনিভার্সিটির লাইব্রেরির আপনার থেকে বঞ্চিত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে অ্যাসেসমেন্ট গুলোতে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো। তো why not you should write to the university. তো সুমাইয়া, সবকিছু পরিস্থিতি বিবেচনা করে আপনার কাছে এখন কি মনে হচ্ছে? আপনি কি ইংল্যান্ডে আসবেন, ডেফার করবেন, নাকি আপনি এখনো কনফিউজড? আমি আসলে একটু সিদ্ধান্তহীনতায় ভুগছি অনেকদিন যাবতই। আমি যখন কাস্ট লেটার পেয়েছি তারপরেও আমি ভেবেছিলাম যে আমি ডেফার করব, কারণ সিচুয়েশন সাডেনলি চেঞ্জ হচ্ছে। তারপরেও ভাবলাম যে ঠিক আছে, একটু বেটার হচ্ছে, তো আমি ভিসাও ইস্যু করেছি, ভিসাও পেয়ে গেছি উইদিন ভেরি শর্ট টাইম, উইদাউট এনি ইন্টারভিউ। তো এরপরে আসলে এখন যদি আমার এই অপশনটা থাকে আবার ডেফার করার, তাহলে ডেফিনেটলি আমি ইউনিভার্সিটিকে আবার বলবো এটা কারেন্ট সিচুয়েশনের জন্য। ইফ দে এগ্রি তাহলে আমি ডেফার করতে চাচ্ছি। তা না হলে আসলে আমি যেটা ফিল করছি যে আমার কোর্সটা প্রপারলি কমপ্লিট হবে না, অনেক ইনফরমেশন নলেজে আসলে গ্যাপ থেকে যাবে। অসংখ্য ধন্যবাদ সুমাইয়া আহমেদ আপনাকে এবং মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, কেসি সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা দেখলেন নিশ্চয়ই কিছু প্রশ্নের জবাব আপনারা পেয়েছেন, কিছু অনিশ্চয়তা রয়েছে, আর বাকি বিষয়গুলো জানবার জন্য যুক্তরাজ্য সরকারের যে www.gov.uk এর ইমিগ্রেশন এবং তারপর সেখানে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই যুক্তরাজ্যের ট্রাভেল অ্যাডভাইসগুলো আপনারা অনুসরণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।